আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের এস থেকে বি এটা একবার আপডেট হচ্ছে। এর মানে ইনিশিয়ালি বি থেকে হচ্ছে আমাদের সি আপডেট হবে, সি থেকে আবার এস আপডেট হচ্ছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের আপডেটটা চলতে থাকবে, এবং কন্টিনিউয়াসলি চলতে চলতে এটা ইনফাইনাইট লুপে ঢুকে যাবে। সো ওই ইনফাইনাইট লুপে যাতে না প্রবেশ করে সেজন্য কিন্তু শুধুমাত্র একবার এক্সট্রা একটা রিল্যাক্স করে দেখা হচ্ছে। এটা ইন্টেনশনটা আপনাকে ধরতে পারছেন? বেলম্যান ফোর্ডের যে নেস্টেড ফর লুপটা ছিল, দুইটা ফর লুপ একসাথে, সেটা বাদে আরো একবার, শুধুমাত্র একবার রিল্যাক্স করার কারণ হচ্ছে এইটা, যাতে করে এটা ইনফাইনাইট লুপে না ঢুকে পড়ে। ঠিক আছে? সো এটা হচ্ছে একদম হার্ড রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। এই ফর লুপটা শুধুমাত্র একবার ঘুরে ইনফাইনাইট লুপটাকে ওভারকাম করে ফেলবে। ইনফাইনাইট লুপে ঢোকার আগে সেটা ফলস রিটার্ন করে দিবে। এটা হচ্ছে বেলম্যান ফোর্ডের সুবিধা। ঠিক আছে? তাহলে আমরা এখন একটু কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি। তো আপনারা বলেন যে কোন লাইনের কমপ্লেক্সিটি কিরকম। তো 2 নম্বর লাইন 1 2 ভি, তো এটা তো ও ভি হবে। এটা ভি টাইমস, এরপরে For each edge belongs to UV, স্যার এটা হতেছে ই যদি হয় তাহলে স্যার ইউ সোর্স ধরে যদি করি তাহলে ভি টাইমে হবে এটাও। না, আমরা ভি টাইম ভি ধরতে বাই, পারবো না। এটা আমাদের যেহেতু ফর লুপটা চলতেছে, দেখেন ইচ এজ মানে যতগুলো এজ আছে, তার মানে যতগুলো এজ আছে বলতে কতগুলো আছে? স্যার আমাদের তো ইউজার ইনপুট দিছে যেটা আর কি স্যার, ওই ভি, স্যার আনডিরেক্টেড না ডিরেক্টেড? আনডিরেক্টেড ডিরেক্টেড কোনো কথা না। 10 - 1 স্যার। আমাদের এজ কয়টা আছে গ্রাফের ভিতরে? স্যার n - 1 যে কটা থাকবে তার থেকে একটু কম। না, এন মাইনাস ওয়ান কেন হবে? আরো আমার বেশি ইনপুট কি আমার এন মাইনাস ওয়ান সংখ্যক দেওয়া ছিল? আমি জানি না আপনার ল্যাবে ওই প্যাটার্নটা কখনো ফলো করেন কিনা। আমি বারবার বলি যে ভার্টেক্স থাকবে হচ্ছে ভি সংখ্যক, এজ থাকবে ই সংখ্যক, তারপরে আমরা এজ হচ্ছে নাম্বার অফ এজ ইনপুট নিব, কয়টা এজ আছে সেটা আমরা ইনপুট নিব। আমি কেন এভাবে বলতাম, কারণ হচ্ছে নির্দেশিত করে দেওয়ার জন্য আমাদের ইনপুটে ভার্টেক্স থাকবে ভি সংখ্যক, ই সংখ্যক আছে এজ থাকবে। তার ভার্টেক্স আছে 10টা, এজ হচ্ছে 100টা। তাহলে পরবর্তী 100 লাইন থাকবে হচ্ছে এজ এর ডেসক্রিপশন, যে ইউ থেকে ভি এর ডেসক্রিপশন আর কি, কয়টা এজ আছে ততগুলা ইউ থেকে ভি, 100টা ইউ থেকে ভি থাকবে। তো আমাদের এজ আসলে, এজ বলতে এজের নাম্বার বলতে এজ ই, আমাদের যতগুলা এজ আছে ততগুলা ই। সো আমরা আমরা ই সংখ্যক ইনপুট নিচ্ছি বা ই সংখ্যক আমাদের আছে। সো আমাদের এজ হচ্ছে ই। সো এই ফর লুপটা চলবে হচ্ছে ই সংখ্যক বার। তার মানে এটা যেহেতু নেস্টেড, তাহলে এই দুইটা একসাথে কি হবে, গুণ হবে না যোগ হবে? গুণ হবে। গুণ হবে। ভালো গুণ কথা। হবে। তারপরে এই বাইরের ফর লুপের কাজ কি? এটা কতবার চলবে? এটা ওই সংখ্যক বার। রাইট, এটা হচ্ছে ই সংখ্যক বার চলবে, কারণ নাম্বার অফ এজ। আচ্ছা, তারপরে মানে হাইয়েস্ট ই সংখ্যক বার চলবে ওর্স্ট কেসে। এমনও হতে পারে যে একবার চলার পরে সাথে সাথে রিটার্ন করে দিছে, হইতেই পারে। ঠিক আছে, কিন্তু ওর্স্ট কেস আমাদের চিন্তা করতে হবে। এই জন্য আমরা বিগ ও নোটেশন ব্যবহার করতেছি, যেটাতে আমাদের ওর্স্ট কেস চিন্তা করতে হয়। সো ওর্স্ট কেসে আমাদের বিগ অফ ই বার চলবে। সো আমরা ওভারঅল দেখতে পাচ্ছি টোটাল কমপ্লেক্সিটি একটা আসতেছে বিগ অফ ভিই, মানে ভি মাল্টিপ্লাইড বাই ই, আর একটা আসতেছে হচ্ছে বিগ অফ ই। তাহলে টোটাল কমপ্লেক্সিটি কত হবে? ভিই প্লাস ই। big of v into e. হ্যাঁ, দুইটাই কারেক্ট। ভিই প্লাস হচ্ছে ই। তো আলটিমেটলি যেহেতু বড় সংখ্যাটা হচ্ছে আমাদের ওর্স্ট কেসে চলে আসে, সো এটা ভিই দিলে অ্যাপ্রক্সিমেটলি আমরা হবে। বিগ অফ ভিই দিব। সো এটা হচ্ছে আমাদের বেলম্যান ফোর্ডের কমপ্লেক্সিটি।
সিম্পল অ্যালগোরিদম, কমপ্লেক্সিটিও খুব বেশি আহামরি কিছু না, এটা রিচেবল। স্যার এরকম কমপ্লেক্সিটির এক্সাম্পল দিয়ে স্যার অনেকগুলো এক্সাম্পল এবং তার কমপ্লেক্সিটি কত এগুলো নিয়ে কোনো লিস্ট নাই অনলাইনে। অনেক জায়গায় স্যার মাত্র 3-4টা দিয়ে এক্সাম্পল দিয়ে শেষ করে দেয়, এক্সাম্পল পুরো কালেকশন পাওয়া যাবে না? আম, এটা তো এমনি সার্চ করলেই যদি পান তাহলে আসতে পারে। যদি স্যার জাস্ট লিখবেন সবগুলো যে ওয়েবসাইট দুই স্যার দুইটা করে আমি দেয়। একবার দেখছিলাম, কিন্তু ওইখানে শুধু বর্ণনা দেওয়া থাকে, মানে এভাবে স্টেপ বাই স্টেপ লেখা থাকে না। আচ্ছা, না ওইটাই আর কি, যে আপনার সবগুলো স্টেপ বাই স্টেপ লেখা থাকতে নাও পারে, বা লিস্ট করা যে থাকবে এমন কোনো কথা নাই। কারণ এটা যদি এভাবে লিস্ট করাই থাকে স্টুডেন্টরা মুখস্থ করে ফেলবে সবকিছু। তো এটা জাস্ট খুঁজে খুঁজে বের করাটাই ভালো। আর আপনি যখন শিখে ফেলবেন তখন আপনি নিজে একটা লিস্ট করে ফেলেন, লিস্ট করে নিজের খাতায় নোট করে রাখেন বা নিজের ড্রাইভ ফোল্ডারে নোট করে রাখেন যে এটা হচ্ছে এরকম এরকম কমপ্লেক্সিটি, সেটা হলেই হয়। তো শিখার আগে কার কমপ্লেক্সিটি কত সেটা নোট মানে খোঁজার চাইতে নিজে নিজে শিখতে শিখতে লিস্ট করা অনেক বেটার। সো এটা হচ্ছে আমরা অলরেডি দেখতেছিলাম, যেটা হচ্ছে পি ইউ প্লাস ই। সো রান টাইম ওভারঅল পিক অফ ভিই। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আসলে কঠিন কিছু না, এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। যে এটা হচ্ছে যে আমাদের সোর্স থেকে যদি ইউতে যাইতে পারি, আবার সোর্স থেকে যদি ভিতে যাইতে পারি, তাহলে আবার ভি থেকে যদি ইউতে, সরি ইউ থেকে যদি ভিতে যাওয়ার কোনো রাস্তা থাকে বা এস থাকে, তাহলে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি যেটা বলতেছে যে আমরা যদি সোর্স থেকে কোনো পাথে ভিতে যাইতে পারি, সেইটার মানে কস্ট, সোর্স থেকে ইউতে যাওয়ার কস্ট প্লাস ওই এজ কস্ট, এটার সমানও হইতে পারে, আবার এটা চাইতে বড় হইতে পারে। মানে সোর্স থেকে সরাসরি যদি আমরা ভিতে যাইতাম, সেই কস্টের সমানও হইতে পারে বাকি দুইটা কস্ট, অথবা বেশি হইতে পারে। এটা কিন্তু আমরা অলরেডি দেখেই আসছি রিল্যাক্সেশন প্রপার্টিজ থেকে, সেটা হইতেই পারে। সো এটা কোনো বিষয় না, এটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি এটাই আসলে হোল্ড করে অলওয়েজ। কিছু আপার বাউন্ড আছে। আপার বাউন্ড ডিস্টেন্স অফ ভি, মানে আমাদের যে মিনিমাম যে কস্টটা সেটা কখনোই সোর্স থেকে সরাসরি ভিতে যাওয়ার কস্টের চাইতে বড় হইতে পারবে না। আমরা ও কোনো একটা পার্টিকুলার নোড ভি, মানে এই যে ভি নোড যেটা হোক না কেন, এই ভি মানে কিন্তু আবার এই স্মল ভি এটা না, এক্সও হইতে পারে জেডও হইতে পারে। যে কোনো নোডই আমরা যদি যাই না কেন, তাহলে তার যে মিনিমাম যে কস্টটা, ঠিক আছে, ওই পাথের যে ডিস্টেন্সের মিনিমাম মিনিমাম কস্ট কিন্তু এইটা ডেল্টা, মিনিমাম কস্ট হচ্ছে ডেল্টা। আর তার ডিস্টেন্সের যে ভেক্টর, সেই ভেক্টরটা কখনো কখনো মিনিমাম কস্টের চাইতে বড় হইতে পারে, আবার কখনো সমান হইতে পারে। তো কখন বড় থাকবে এই ডিস্টেন্সের, এটা কখন মিনিমাম কস্টের চাইতে বড় থাকবে? ডিভি কখন বড় থাকতে পারে? তো ওটা তো ওয়েটের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ডেফিনেটলি ওয়েটের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আসলে এটার আনসার হচ্ছে যে ডিভি তখনই বড় থাকবে যখন এটা রিল্যাক্সেশন প্রপারলি হবে না, বা রিল্যাক্সেশন কমপ্লিট হয় না এখনো। ততক্ষণ পর্যন্ত এটা ডিভি অলওয়েজ বড় থাকবে, কারণ সেটা কি ইনফাইনাইট থেকে শুরু হয়, ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট থেকে শুরু হয়, আস্তে আস্তে কমতে থাকে। সো একবার আপডেট হয়ে হয়তোবা 10 হইলো, আবার আপডেট হইলে হয়তোবা 9 হইলো, আরো একবার আপডেট হয়ে হয়তোবা 5 হইলো, হইতেই পারে। সো আলটিমেটলি হয়তো মিনিমাম কস্ট হচ্ছে আমাদের 5। সো ডিভি আসলে আমাদের সর্বোচ্চ হতে পারে ইনফিনিটি, মানে ডিস্টেন্স যেটা সর্বোচ্চ ইনফিনিটি হতে পারে। আর আস্তে আস্তে আপডেট হয় সেটা যখন মিনিমামে পৌঁছায় যাবে, মানে আপডেট আর হবে না, রিল্যাক্স আর হবে না, তখনই শুধুমাত্র মিনিমাম কস্টের সমান হবে, সোর্স থেকে ভিতে যাওয়ার সরাসরি মিনিমাম কস্টের সমান। সো এই জন্য বলতেছে যখনই ডিস্টেন্স অফ ভি ইকুয়াল ইকুয়াল আমার হচ্ছে কি বলে সোর্স থেকে ভিতে যাওয়ার মিনিমাম কস্ট, তার মানে সেটা হচ্ছে উইট উইল নেভার চেঞ্জেস।
মানে এই পর্যায়ে চলে আসলে এই ডিভি আর কখনো চেঞ্জ হবে না, কারণ আমরা অলরেডি মিনিমাম ফেস করে আসছি। তো এখানে আরো বেশ কিছু নো পাথ প্রপার্টিজ আছে, ওই যে অলরেডি যেটা বলছি, নো পাথ থাকলে সোর্স থেকে আমাদের ওই নোডগুলোর কস্ট হচ্ছে ইনফিনিটি হবে, মিনিমাম কস্ট। সো এটা হচ্ছে আনরিচেবল বা নো পাথ। কনভার্জেন্স প্রপার্টি, এটা আপনারা একটু জাস্ট দেখে নেবেন যে কনভার্স করা বলতে কি বোঝাচ্ছে। ওই রিল্যাক্সেশনের বিষয়টাই চলে আসবে আর কি, রিডিং পড়লেই বুঝে যাবেন পাথ কিভাবে রিল্যাক্স হচ্ছে, সেটাও জাস্ট একটু রিডিং পড়লে হয়ে যাবে। তো আমি এটা বিষয় নিয়ে আসলে তেমন কিছু আর বলতেছি না। তো ডায়াক্সটা বা বেলম্যান ফোর্ডের যে থিওরিটিক্যাল যে বইটা আছে, মানে কোর মানে যে বইটা, সেটা আপনারা একটু চাইলে রিডিং করে দেখতে পারেন। ওখানে আলো আর একটু ইলাস্ট্রেটিভ এক্সাম্পল হয়তো বা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। সো ওভারঅল এইটা হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস, এই ডায়াক্সটা বেলম্যান ফোর্ড পর্যন্ত। ঠিক আছে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সো এই ডায়াক্সটা বেলম্যান ফোর্ড নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমার মনে হচ্ছে কোশ্চেন নাই, তাহলে আমরা এমনি কিছু ইনফর্মাল ডিসকাশন করি। আচ্ছা, তো ওই নোটেশন বিষয় নিয়ে কিছু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বিগ নোটেশন, ওমেগা নোটেশন, এইসব নিয়ে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কিভাবে করা লাগে সেটা বিষয়ে আপনাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। মূল কথা হচ্ছে সিমুলেশন, যখন একটা অ্যালগরিদম আপনি পরীক্ষাতে দিতে যাবেন, সিমুলেশনের বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রশ্নে আসলে কি চাওয়া হয়েছে। সিমুলেশন করে স্টেপ বাই স্টেপ দেখাইতে বলছে, নাকি শুধুমাত্র অ্যানালাইসিস করতে বলছে, বা থিওরিটিক্যাল ডিসকাশন লিখতে হবে, সেটা আগে বুঝতে হবে। যদি বলা হয় যে সিমুলেশন করে দেখাইতে হবে, তাহলে অ্যাটলিস্ট কয়েকটা স্টেপ আঁকাইতে হবে। নাম্বারের উপর বেস করে স্টেপস গুলো আপনাদের চিন্তা করতে হবে যে আমরা কয়টা আঁকবো। এটা কিন্তু টিচারকে কোশ্চেন করারও বিষয় না, যে নাম্বার যদি 6 থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যে আমাদের এখানে বেশ অনেকগুলো স্টেপস আঁকতে হবে। ঠিক আছে, মিনিমাম মিনিমাম হচ্ছে চারটা, 3-4টা স্টেপস আমাদের আঁকতেই হবে এখানে। সো ওগুলা যদি না আঁকেন তাহলে আপনার 6 মার্কস দেওয়াটা কঠিন। যদিও ডিএফএস এর ওই যে ভিজিটিং টাইম, ডিসকভারি টাইম, এটাতে অনেক বেশি স্টেপস লাগে না, তারপর অ্যাটলিস্ট আপনার 2-3টা স্টেপ আঁকার ট্রাই করবেন। আর অন্যান্য যে অ্যালগরিদম সিমুলেশন, সেই অ্যালগরিদম সিমুলেশনেও একই কাজ, কিছু স্টেপস আপনারা আঁকবেন। আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। এই অ্যালগরিদমটা আমি কেন ব্যবহার করব, যেমন যে বেলম্যান ফোর্ড আমরা কেন ব্যবহার করতেছি, কি সুবিধা। তো এরকম আহ, আ- আগে যে অ্যালগরিদম গুলো পড়ে আসছি সেই টাইপের অ্যালগরিদম থেকেও কিছু কনসেপচুয়াল কোশ্চেন, ছোট কোশ্চেন আসতেই পারে, যে এইটা কেন করা হয়, ওইটা কেন করা হয়, এটা করলে সুবিধা কোথায়, কেন এই জিনিসটাকে এভাবে কনসিডার করা হইলো, কেন আমাদের কি বলে পিএফএস টিএফএস আমরা অ্যাপ্লাই করব না, বা কেন আমরা অন্য অ্যালগরিদম অ্যাপ্লাই করব, কি কারণে ডায়াক্সটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ হইলো। এই ধরনের কিন্তু কেনর উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। শুধু অ্যালগরিদম পড়লাম, পড়ে বুঝলাম, বুঝে সিমুলেশন করলাম, এটা কিন্তু শুধু সাফিসিয়েন্ট হবে না, এই কেনর আনসারটাও আপনাদের জানতে হবে। তো ওভারঅল হচ্ছে আসলে এটাই হচ্ছে ডিসকাশন। তো আপনাদের কিছু জানা থাকলে বলেন, না থাকলে আমি অ্যাটেন্ডেন্স কল করি। মিড টার্মের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? মিড টার্মে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে হচ্ছে ফাইল আপলোড টাইপ, হয়তো 5 থেকে 6 মার্কস কোশ্চেন হয়তো বা ওই ফিল্ডে লেখার কোশ্চেন আসতে পারে। সো এমসিকিউ থাকবে না? অ্যালগরিদম কোর্সে এমসিকিউ রাখার আসলে আমি পক্ষে না, প্রফেসর মনিরুল ইসলাম স্যারও পক্ষে না, বাট কয়েকজন বলছিল এমসিকিউ রাখতে, সো হয়তো কয়েকটা এমসিকিউ থাকতে পারে, কিন্তু ওটা ওই যে বললাম 5 থেকে 6 মার্কসের মতো, বা হয়তো একটু এদিক সেদিক হবে। কিন্তু আহ, দেখা যাবে 80% মার্কস বা 75% মার্কস ফাইল আপলোড টাইপ হবে।
সো ফাইল আপলোড যেহেতু হবে, সো আপনারা একটু সতর্কভাবে কোশ্চেনগুলা পড়বেন, কোশ্চেনগুলো বুঝবেন, সতর্কভাবে প্র্যাকটিস করবেন এবং সেগুলোর যথাযথ আনসার করার ট্রাই করবেন। অনেক বেশি লেন্দি করা যাবে না। আবার যদি সময় কম থাকে, আর একটা জিনিস হচ্ছে যদি সময় কম থাকে, অ্যাটলিস্ট 2-3টা স্টেপ, 3-4টা স্টেপের জায়গায় অ্যাটলিস্ট 2টা স্টেপ আগে সাবমিট করে দিবেন। কারণ সময় যদি সব কোশ্চেন টাচ করে এক জিনিস, আর একটা কোশ্চেন পুরো সলভ করে আরেক জিনিস। সো এটা মাথায় রাখতে হবে। সো যেহেতু ফাইল আপলোড কোশ্চেন হবে ম্যাক্সিমাম, সেইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। 10 মার্কের অ্যাসাইনমেন্ট কবে দিবেন? 10 মার্কের অ্যাসাইনমেন্ট আপনাদের পরীক্ষার টাইম কবে? 20 তারিখ। 3টা করা হয়েছে দেখলাম আপডেট রুটিনে, এটা কি সঠিক কিনা বলতে পারতেছি না। আপডেট হয়েছে 3টার দিকে। আচ্ছা, 20 অ্যালগরিদম তারিখ? 22 তারিখ। 20 তারিখ 22 কেন তারিখ হবে? আপনারটা 22 22 22। টিপুলি। হ্যাঁ, 22 তারিখে আমাদের এই সিএসসি 205। তো এর পরের দিন যদি আপনাদের ফাঁকা থাকে, তাহলে হয়তো বা ওই দিন আপলোড করে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট। 21 তারিখ দিয়ে দিন স্যার, নাহলে 21 20 তারিখ তারিখে দিন। জি স্যার, 20-21 তারিখে রাত্রে দিয়ে দিলে হবে। রাত্রে দিলে হবে স্যার। আচ্ছা, ওইটা তো এখন কোর্স কোঅর্ডিনেটরের সাথে ডিসকাশন করে নিতে হবে, তারপরে হয়তো দেওয়া লাগবে আর কি। যাই হোক, ওটা সবাইকে একসাথেই দেওয়া হবে, সো ওটা নিয়ে সমস্যা হবে না। তো ঠিক আছে, আমার মনে হয় আর তেমন কিছু ডিসকাশন নাই। না স্যার।